শারজায় 2 ম্যাচে টি-20 সিরিজে যুক্ত হলো আরো একটি টি-20 মরুর বুকে সিরিজ জয়ের লক্ষ্যে সোমবার মাঠে নামছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত 9টায়। এদিকে 24 কিংবা 25 মে পাকিস্তান সফরের জন্য উড়াল দিতে পারে টাইগাররা। হাসান সজীবের রিপোর্ট। সৌদি আরবের মতো দুর্বল দলের কাছে সংযুক্ত আরব আমিরাতের হার, আর সেই ইউএর বিপক্ষে কিনা টাইগার ব্যাটারদের টালমাটাল অবস্থা। শারজায় প্রথম টি-20তে পারভেজ হোসেন ইমন ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন সুপার ডুপার ফ্লপ। বোলারদের কল্যাণে কোনো মতে টেনে টুনে জয় পায় বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসাবে শারজায় 2 ম্যাচের টি-20 সিরিজ, সেখানে নতুন করে যুক্ত হলো আরো একটা ম্যাচ। ভারত পাকিস্তান সংঘাতে লিটনদের পাকিস্তান যাত্রা ঝুলে থাকলেও ঠিকঠাক ভাবে হচ্ছে ইউএর বিপক্ষে টি-20 সিরিজ। তবে প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে কিনা তা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতেই পারে। শারজায় প্রথম ম্যাচে জয় পেলেও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হওয়ার উপায় নেই। দেশ ছাড়ার আগে ক্লোজ ডোর অনুশীলন, বিশেষ ক্যাম্প, সবকিছুতে সিরিয়াস টাইগাররা মরুর বুকে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে ইউএর মতো দলের বিপক্ষে, যারা কিনা টি-20 র্যাঙ্কিং কিংবা ক্রিকেট ফ্যাসিলিটিস সব দিক দিয়েই লিটন জাকেরদের তুলনায় ঢের পিছিয়ে। তাদের সঙ্গে দৃষ্টিকটু ক্রিকেট খেলে জয় পাওয়া নিঃসন্দেহে আত্মতুষ্টির ব্যাপার হতে পারে না। অবশ্য এসব নিয়ে আপাতত মাথা ঘামানোর সময় নেই টাইগারদের। সিরিজ জয়ের মিশন তাদের সামনে। মুস্তাফিজ দিল্লিতে যোগ দিলেও কাজটা কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। কাটার মাস্টারের জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার শরীফুল ইসলামকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার রাত 9টায়। হাসান সজীব, 71। পারভেজ ইমন কি বাংলার ক্রিকেট নতুন ছক্কার রাজা? 4 কম 6 বেশি, চারদিকে বল পেটানো তার নেশা। ইমনের বিপিএল এর ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন বলছেন এই বাহাতি ওপেনার স্পেশাল ট্যালেন্ট। ম্যানেজমেন্টের ভরসা পেলে যাবে বহুদূর। মিঠুনের মতে ঘরের বাজে পিচের কারণে এখনো আন্তর্জাতিক টি-20 রিদমটা ঠিকঠাক ধরতে পারছে না বাংলার ব্যাটাররা। সাইফুল রূপকের রিপোর্ট। পারভেজ ইমন বল পেটাতে পটু, দ্রুত লাইন লেন্থ বোঝার ক্ষমতা দারুণ, ব্যাটে বলে কানেকশন করেন জোরে সোরে। বাংলার ক্রিকেটের নয়া ছক্কার রাজা। শনিবার সংযুক্ত আরব আমিরাতের বোলাররা টের পেয়েছে ইমনের এক একটা ছক্কায় কত জ্বালা। এতদিন ঘরোয়া টি-20তে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন। এবার আন্তর্জাতিক সার্কিটে লাল সবুজ জার্সিতে আইডল তামিমকে ডিঙিয়ে দ্রুততম শতকে দেখা পেলেন। হার্ড হিটার ইমনকে লম্বা রেসের ঘোড়া ভাবছেন বিপিএল এ তার কাপ্তান মোহাম্মদ মিঠুন। এগ্রেসিভ ব্যাটার আমরা বুঝি, বাট ওর মধ্যে স্পেশালিটি কি দেখেছেন? আসলে টি-20 যে পাওয়ার ক্রিকেট বলে, আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। আমি মনে করি এখানে অন্যান্য ব্যাটসম্যানের সাথে ওর তফাৎ, যে টি-20-র জন্য যে পাওয়ার ক্রিকেটটা দরকার ওইটা ওর মধ্যে ন্যাচারালি আছে। 2006 আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের পথ চলা শুরু। প্রথম সেঞ্চুরি আসে 2016-তে ওমানের বিপক্ষে তামিমের ধুমধুমার উইলোতে। মাঝে 9 বছরের অপেক্ষা শেষে আরেক চট্টলা ছেলে ইমনের ব্যাটে সেই মাইলস্টোন। বাংলার ব্যাটাররা কেন নিয়মিত এমন উইলোবাজি করতে ব্যর্থ হচ্ছে? সেঞ্চুরি করার ক্ষেত্রে স্পেশালি টি-20 ফরম্যাটে খেলার ওয়েটাও ইম্পর্টেন্ট, যে ও কোন ওয়েতে ব্যাটিং করে। তো আপনি চাইলেই দেখেন অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে, দেখা যাচ্ছে 20 ওভার খেলছে 80 রান নট আউট থাকতে পারে। বাট ও যেভাবে খেলে, ও 20 ওভার খেলতে পারে, ওর 100 হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও 4 থেকে 6 বেশি মারতে পছন্দ করে। আর টি-20 অল অ্যাবাউট মানে 6 মারার খেলা আর কি। শনিবার শারজায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ইমনের 54 বলে 100, অতিরিক্ত এসেছে 21, অর্থাৎ বাকিরা মিলে 66 বলে করেছে কেবল 70 রান। আমিরাতের জায়গায় শক্তিশালী প্রতিপক্ষ হলে হয়তো আরো চ্যালেঞ্জে পড়তে হতো টাইগারদের। এই ফরম্যাটে দল হয়ে কবে খেলবে বাংলাদেশ? যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই কোপ আপ করতে পারিনি। তো সেই জন্যই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে, বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন, এখনো বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যে জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই। ডেফিনেটলি অনেক কিছু ফ্যাক্ট করে। উইকেট একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের জন্য, কারণ আপনি বড় শটস খেলতে হলে আপনার মাসল মেমোরি ইম্পর্টেন্ট। আমরা আসলে যে টাইপের উইকেটে খেলি আমাদের ওই অ্যালাউ করে না। আমরা হয়তো বা 2টা মারলে 3টার সময় একই বাউন্সে আসে না বা একই পেসে আসে না। মিঠুনের মতে প্রায় এইরকম ঝড়ো ইনিংস দেখতে চাইলে টিম ম্যানেজমেন্ট থেকে ভরসা এবং লাইসেন্স দুটোই দরকার পারভেজ ইমনের। যুব সাফের ফাইনালে দুরন্ত ফুটবল উপহার দিল বাংলাদেশ। কেঁপে গেল স্বাগতিক ভারত। ভারতের অরুণাচলে রুদ্ধশ্বাস এক ম্যাচ, নির্ধারিত সময়ের শেষে 1-1 সমতা। তবে টাইব্রেকারে ভাগ্য বাংলাদেশের সঙ্গী হলো না। 4-3 গোলে জয়, শিরোপা জেতে ভারত। রহমান পেয়ারের রিপোর্ট। ব্যথা পাওয়া ভারতীয় খেলোয়াড়কে বারবার মাঠ থেকে বের করে নিতে বলেন রেফারি, তবে ভারতীয় ফিজিও তা কানে নেয়নি। উদ্দেশ্য পরিষ্কার, বাংলাদেশের মোমেন্টাম নষ্ট করার। প্রথমার্ধের একেবারে শেষ দিকের ঘটনা এটা। এর কয়েক মিনিট আগে ঘটে গেছে আরেক কাহিনী। পিছিয়ে পড়া বাংলাদেশ ভারতের জালে বল পাঠিয়েও গোল উৎসবে মেতে উঠতে পারেনি। ফাউলের বাঁশি বাজিয়ে দেন রেফারি। বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদী। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুদ্ধশ্বাস মোকাবিলা। কেউ কাউকে ছেড়ে বলেনি কথা।
ম্যাচের 67 সেকেন্ডে লিড নেয় ইন্ডিয়া। গোলকিপার ইসমাইল হোসেনের বোকামিতে কপাল পড়ে বাংলার। পাল্টা আক্রমণে ওঠে বাংলাদেশের যুবারা। দূর থেকে মুর্শিদ আলীর দুরন্ত প্রচেষ্টা, যদিও বাংলাদেশ দল পায়নি জালের দেখা। 29 মিনিটে ফয়সালের কর্নার, মিঠু চৌধুরীর হেডার, তবে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ভারতের ডিফেন্ডার। প্রথমার্ধের একেবারে শেষ দিকেও ভারতকে কাঁপিয়ে দেয় বাংলার যুবারা, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না। প্রথমার্ধ শেষে 1-0 গোলে এগিয়ে ইন্ডিয়া। বিরতি থেকে ফিরেও ভারতকে চেপে ধরে বাংলাদেশ। 59তম মিনিটে মুর্শিদ আলী যেন হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি, তবে ভারতীয় গোলরক্ষক তাকে সফল হতে দেয়নি। বাংলাদেশ একের পর এক আক্রমণের ফসল ঘরে তোলে। ঠিক তার পরের মিনিটে জয় নাম তোলেন স্কোর শিটে, ম্যাচে সমতা ফিরে। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন মিঠু চৌধুরী। ভারতের নিশ্চিত গোল পাওয়া হয়নি, সমতা ভাঙেনি, খেলা গড়ায় টাই ব্রেকে। প্রথম 2 শট থেকেই গোল করে বাংলাদেশ, তবে ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে দেন ইসমাইল হোসেন। চতুর্থ শট নিতে এসে পোস্টের উপর দিয়ে বল পাঠিয়ে দেন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল। 4টি করে শট শেষে 3-3 সমতা। 5 নম্বর শট থেকে গোল করতে পারেনি বাংলাদেশ, তবে এবার আর ভুল করেনি ভারত। দুরন্ত লড়াইয়ের পর ভারতের কাছে টাই ব্রেকারে 4-3 গোলে হেরে গেল বাংলার যুবারা। রহমান পেয়ার, 71। মেসি ইয়ামালদের ফিনালিসিমা কবে কোথায়? সেই ফিফা কংগ্রেসে উপস্থিত বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। কোপা আমেরিকা সেরা আর্জেন্টিনা আর ইউরো সেরা স্পেন আগামী বছর লড়বে। দুই প্রতিপক্ষ প্যারাগুয়েতে নিশ্চিত করেছে বিগ ম্যাচ। খেলবেন মেসি ইয়ামাল একই ভেন্যুতে। 2026 ফিফা বিশ্বকাপের ওপেনিং ম্যাচ থাকায় নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। মেহেদী নাইমের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, রিকার্ডো কাকা, সামুয়েল ইতোদের মতো কিংবদন্তির সঙ্গে ফুটবল খেলছেন। প্যারাগুয়ের আসুন্সিওনে 75তম ফিফা কংগ্রেসে ফুটবল পরাশক্তিদের সঙ্গে বসে করছেন মিটিং, সাজাচ্ছেন আগামী দিনের হামজা সুমিতদের নিয়ে পরিকল্পনা। তবে সেই মিটিংয়ে জড়িয়ে আছে মেসি ইয়ামালদের নাম। 2024-এর কোপা আমেরিকা উইনার আর্জেন্টিনা, একই বছর ইউরো জিতেছিল স্পেন। লাতিন আমেরিকা ও ইউরোপ সেরা 2 দল মিলে খেলে যে ফাইনাল, সেটার নামই ফিনালিসিমা। সেটা কবে হবে, টিমে কারা কারা খেলবে, ফিফার এই কংগ্রেসেই আলাদা মিটিংয়ে চূড়ান্ত করেছে আর্জেন্টিনা স্পেন 2 দেশ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে ফিনালিসিমা 23 থেকে 31 মার্চ 2026-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যে 2026 বিশ্বকাপ আসন্ন হওয়ায় এই ফাইনাল আয়োজনের আগে ফিফাকে নিরাপত্তা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, কেননা ফিনালিসিমার সম্ভাব্য ভেন্যু মেক্সিকোতে। আবার 11 জুন 2026 ফিফা বিশ্বকাপের ওপেনিং ম্যাচও হবে এই মেক্সিকোতেই। লামিন ইয়ামাল সারা জীবন হতে চেয়েছেন মেসির মতো, খেলেনও মেসির সাবেক ক্লাব বার্সেলোনাতে। মেসির কোলের এই ছোট্ট শিশুটা এখন ডালপালা মেলে হয়েছে প্রকাণ্ড। স্পেন আর্জেন্টিনা 2 দেশই প্যারাগুয়েতে হয়ে যাওয়া সেই মিটিংয়ে নিশ্চিত করেছে ফিনালিসিমার হাই ভোল্টেজ ম্যাচে খেলবেন মেসি ইয়ামাল দুজনই। ফাইনালের ব্র্যান্ডিং করতে এই সিদ্ধান্ত 2 দেশের। সবশেষ 2022 সালে এই ফিনালিসিমা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, আর 2026 ফিনালিসিমা হয়তো মেসির শেষ ফিনালিসিমা। অভিজ্ঞ মেসির জয় নাকি তরুণ ইয়ামালের উত্থান, জানতে অপেক্ষা আগামী বছর মার্চ পর্যন্ত।